মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, নাকাল ক্রেতারা। বর্ষার অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম, বেড়েছে ডিমের দরও। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা, ঐতিহাসিক কারণে ফলাফলে চোখ সচেতন মহল ও রাজনৈতিক দলগুলোর। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন, প্রধান উপদেষ্টার উদ্যোগেই জাতিসংঘ সদর দফতরে আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। আবারও লাগামহীন নিত্য পণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বিশেষ করে শাকসবজি কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। এমন অবস্থায় সরকারকে দ্রুত বাজার নিয়ন্ত্রণে মনোযোগী হতে তাগিদ দিয়েছেন তারা। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মাছে ভাতে বাঙালির এখন ডাল ভাত জোটানোই কঠিন হয়ে গেছে। নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মসুর ডাল আরও এক দফা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কাঁচামরিচের ঝালে আর পেঁয়াজের ঝাঁজে নাকাল সাধারণ ক্রেতারা। আমদানির পরও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর মরিচ চলে গেছে ক্রয় ক্ষমতার বাইরে। চালের বাজারটা আগের মতনই আছে, বাড়তি দামটাই আছে, দাম এখনো কমে নাই। যদি ইন্ডিয়ান চালটা ঢুকে তাহলে বাজারটা একটু কমবে। মিনিকেট চাল আমরা ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করতেছি, নাদির চাল ৮০ থেকে ৯০, ২৮ চাল ৬০ থেকে ৬৫। আপনার বর্তমান হইতেছে আপনার মুসুর ডাল কেজিতে পারছে আপনার ৩০ টাকা, আগে বিক্রি করতাম আমরা ১৩০ টাকা, এখন বিক্রি করতে হইতেছে ১৬০ টাকা, ১৫০ টাকা, ৫২ টাকা আমাদের কিনা পড়ে, ৬০ টাকাতে ব্যস্তাই লাগবে। আর পেঁচে আপনার আগে বিক্রি করতাম হইতেছে অনেক আগে হইতেছে বিক্রি করতাম হইতেছে পেঁচ ৬০ টাকা, ৬৫ টাকা, এখানে বিক্রি করতে হইতেছে ৮০ টাকা, আঙ্গুরি ৭৬, ৭৭ টাকা কিনা পড়ে পাইকারি বাজারে। টানা বৃষ্টি দুঃসংবাদ ডেকে এনেছে সবজির বাজারে। ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। ভেন্ডি ৮০ টাকা, পটল ৮০ টাকা, তারপর হলে বেগুন ১২০ টাকা কেজি, সাদা বেগুন ১৩০ টাকা কেজি, লম্বা বেগুন ১২০, সরষা ১০০ টাকা, তারপর হলো গাজর ১২০ টাকা কেজি। দাম কমবে আপনার এই যে শীত গেলে, বন্যা বাদল না গেলে, বৃষ্টি বাদল না গেলে, পানি টান না দিলে কাম হইব না। সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য টিকে থাকাই কষ্টকর বর্তমানে। এদিকে মানে কারোর কোনো পদক্ষেপ নাই, কোনো গুরুত্ব নাই, জবাবদিহিতা নাই। যেটা যেভাবে যার যেভাবে খুশি সেভাবে চলতেছে, মানে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই। হঠাৎ সংকট নেমে এসেছে ডিমের সরবরাহে। ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ২০ টাকা। অন্যান্য খাদ্যপণ্যের মতো মাছ, মাংস ও মুরগির দামও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। হঠাৎ করে এখন দেখছি ১৪৫ টাকা ডজন। হঠাৎ করে এত বাড়ছে, এটা আসলে আমাদের জন্য যারা নিম্ন আছে, যারা স্টুডেন্ট আছে, ব্যাচেলার থাকে, তাদের জন্য অনেক কষ্ট। আস্তে আস্তে যখন পানিটা কমে যাবে, মাছের চাহিদার বেশি হলে মাছের দামটা কমে যাবে। ব্রয়লার হইলে আপনার ১৮০-৮৫ এরকম বিক্রি করতেছে, আর লালটা ৩৩০-৪০ এরকম বিক্রি করতেছে। সবসময় দেখেই যাই, খাইতে পারি না, দুঃখ লাগে ওই জায়গায়। প্রতিদিন বাড়ে, প্রতিদিন প্রতি হাটেই বাড়ে। কম কখনোই পাই নাই, আজ পর্যন্ত কম পাই নাই। বাড়তি আছে, বাড়তি আছে, আমাদের নাগালের বাইরে। আমাদের যে আয়, সরকারের উচিত এটা আসলে পর্যবেক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, যাতে অন্তত সাধারণ মানুষ যারা আছে তারাও যাতে অন্তত খাইতে পারে। ইলিশ মাছটা তো আমাদের মাছ, জাতীয় মাছ। এমন অবস্থায় দ্রুত বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দিতে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন ক্রেতারা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টির অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা ও স্বনামধন্য আন্তর্জাতিক ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের বার্জার পেইন্টস কালার কনসালটেশন, প্রায়োরিটি সার্ভিস ও বিশেষ ছাড় প্রদান করবে। ওয়ালিদ সিদ্দিকের আরও একটি রিপোর্ট। রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা, যা শুধু একটি আবাসন নয়, বরং আধুনিক জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। রূপায়ণ সিটি উত্তরা শান্তি, নিরাপত্তা ও আধুনিকতার অনন্য সমন্বয়। এখানে ৬৩% জায়গা খোলা রাখা হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে নির্মল বাতাসের ছোঁয়া। প্রশস্ত সড়ক, মনোরম উদ্যান, সুশৃঙ্খল জীবনযাপনের প্রতিশ্রুতি এবং প্রকৃতির কাছাকাছি থাকার নিশ্চয়তা। গ্রাহকদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে রূপায়ণ সিটি উত্তরা ও বার্জার পেইন্টস সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। পেইন্টিং কেবল সাজসজ্জার জন্য নয়, বরং স্বাস্থ্য, মানসিক শান্তি এবং ঘরের স্থায়িত্ব বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর। আজকে বার্জারের সাথে রূপায়ণ সিটির এই যে এত বড় একটা কমিউনিটি যারা বসবাস করছে বা যারা ভবিষ্যতে আসবে এখানে বসবাস করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য, এই অ্যাসোসিয়েশনটার ফলে কিন্তু তারা একটা সাস্টেইনেবল সলিউশন পাবে ইন টার্মস অফ পেইন্ট, ইন টার্মস অফ ইন্টেরিয়ার, কনসালটেন্সি, ডিফারেন্ট থিং। সো এই রূপায়ণ সিটি উত্তরা কিন্তু এখন এটাকে শুধু একটা আবাসন প্রকল্প হিসেবে দেখলেও চলবে না, এটা এখন হয়ে গিয়েছে একটা লাইফস্টাইল সলিউশন হাব। গ্রাহকদের সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে রূপায়ণ সিটি তাদের ক্রেতা ভ্যালু সৃষ্টিতে বদ্ধপরিকর বলে জানান রূপায়ণ সিটি উত্তরার সিইও। এই সাইনিংয়ের মধ্যে দিয়ে আমি বলবো যে আমরা ক্লায়েন্টদের জন্য যেই সার্ভিসগুলো এনশিওর করার চেষ্টা করছি, ভ্যালু অ্যাডেড সার্ভিস যেগুলো, এটা একটা অন্যতম আমি বলবো যে স্টেপ, যেটার মাধ্যমে ক্লায়েন্ট ইন্টেরিয়র করার সময় কনসালটেন্সি, পেইন্ট কনসালটেন্সি, অনেকগুলো রেঞ্জের কনসালটেন্সি সার্ভিস কিন্তু তারা এখানে পাবেন। রূপায়ণ সিটির গ্রাহকদের প্রায়োরিটি সার্ভিস ও ইন্টেরিয়র সলিউশন প্রদান করবে বলে জানান বার্জার পেইন্টসের চিফ বিজনেস অফিসার। আমি শুরুতেই রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। রূপায়ণ সিটি বার্জার পেইন্টস যেমন বাংলাদেশ পেইন্ট ইন্ডাস্ট্রিতে লিডিং একটা কোম্পানি, অ্যাট দ্য সেম টাইম রূপায়ণ সিটিও কিন্তু বাংলাদেশের হাউজিং সেক্টর একটা বিশাল একটা বড় নাম, এবং ওনাদের এই যে রেপুটেশনটা ওনারা নেক্সট লেভেলে নিয়ে গেছে থ্রু দ্য রূপায়ণ সিটি। তো আমি মনে করি যে ইটস ভেরি টাইমলি অ্যারেঞ্জমেন্ট, যার মাধ্যমে আমরা আমাদের সাইড থেকে বেস্ট সার্ভিসটা এনশিওর করবো থ্রু আমাদের যে টেকনিক্যাল প্রসেস, টেকনিক্যাল টিম, যে রাইট প্রসেস আছে এগুলোর মাধ্যমে। এর মাধ্যমে হ্যাসেল ফ্রি একটা সার্ভিস পাবে অ্যাট এ ভেরি কম্পিটিটিভ, অ্যাফোর্ডেবল এবং প্রিভিলেজ সার্ভিসটা। রূপায়ণ সিটির স্কাই ভিলা লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় দুপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এবারে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী ছাত্র শিবির, স্বতন্ত্র সহ ৮ প্যানেলের লড়াই শুরু হয়েছে। চূড়ান্ত ফলাফল আসবে আগামী ৯ সেপ্টেম্বর। ডাকসু নির্বাচনে ঐতিহাসিক গুরুত্বের কারণে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক দল এবং দেশের সচেতন মানুষের চোখ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকেই। ডাকসু নিয়ে বাতেন বিপ্লবের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। রাজনীতি থাকাটা উচিত না, কারণ যখন হলে রাজনীতি থাকবে তখন হচ্ছে যে একটা প্রভাব বিস্তারের বিষয় চলে আসে। যাদেরকে কমিটিতে রাখা হয় নাই
তাদেরকে আবার এখানে রাখা হয়েছে ম্যানেজ করার জন্য আর কি এখানে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে ওখানে আমাদের উত্তরবঙ্গের যারা আছে তারা কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে গেছে। ছাত্র রাজনীতির সামনে যে দিকে মোড় নিতেছে এবং এত এত মানুষ তাকে এই জায়গাতে কম্পিট করার জন্য চিন্তা ভাবনা করতেছে, বিয়ন্ড তার কেরিয়ার, বিয়ন্ড তার আরও কমফোর্ট জোন, সে সবার জন্য কাজ করতে চাইতেছে, অনেক বেশি পজিটিভ। প্রতিষ্ঠার পর অর্থাৎ 1923-24 শিক্ষাবর্ষ থেকে বিগত 1 শতাব্দীরও বেশি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মাত্র 37 বার। জাতীয় রাজনীতির লেজুর বৃত্তির প্রভাবে বাধাগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মের নির্বাচন। ফলে সেশন জট, গণরুম কালচার, এমনকি ছারপোকার অসহ্য সহ অবস্থান সহ্য করতে হয়েছে শিক্ষার্থীদের। আসন্ন নির্বাচনে সেই সব সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সামনে আসা প্রার্থীরা নতুন সম্ভাবনাও যোগ করছেন। এ নিয়ে তুমুল তর্ক বিতর্কের ঝড় উঠছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই গণরুম এবং গেস্টরুম কালচার যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনোদিন না ফিরে আসতে পারে, এইটা আমার সদস্য হওয়ার পর সর্বপ্রথম কাজ হবে। ক্যান্টিনে ফাওয়া খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। ডাকসু নিয়ে বিভিন্ন গণমাধ্যমের আগ্রহ কতটা তুঙ্গে সেটি ফুটপাত থেকে রাজপথ, এমনকি গাছতলা থেকে পাঁচতলা সবখানেই প্রমাণ মিলছে। কবিতার মতো আবৃত্তি করে মিথ্যা বলবেন, কবিতার মতো আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে মিথ্যা বলবেন। আমি এটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের এগেইনস্টে যারা ছিলেন এখনো পর্যন্ত ছাত্রদল যখন রাজনীতি করতে যায় তখনই আপনারা এই মবগুলো সৃষ্টি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, এই দুই গ্রুপে হরদম প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা। এতে মতামত দিচ্ছেন ভোটাররাও। ফলে কার মাথায় উঠছে ডাকসুর বিজয়ের মুকুট সেটি সময়ই বলে দেবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তিস্তা নদীর বুকে নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকেই এই সেতু দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শুরু হয়েছে বাস চলাচল, এছাড়া অটোরিকশা, সিএনজি চালিত রিকশা এবং মোটর সাইকেলে সেতু পার হচ্ছেন অনেকে। এই সেতু চালু হওয়ায় যাতায়াত সহজ হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের চিলমারি এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরের মানুষ। এছাড়াও অর্থনৈতিক ও কৃষি খাতে এই সেতু ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের। দর্শক, মাওলানা ভাসানী সেতুর যান চলাচলের আরও খবর জানিয়েছেন সহকর্মী মোকসেদ আল মামুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা এবং কুড়িগ্রামের যে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীর বুকে যে নবনির্মিত মাওলানা ভাসানী তিস্তা সেতু রয়েছে তার পশ্চিম প্রান্তে। আপনারা কিন্তু জানেন যে গত 20 আগস্ট এটি কিন্তু উদ্বোধন হয় এবং উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় ও পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ের ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর উদ্বোধনের পর থেকে কিন্তু এখানে উৎসুক জনতারা এবং সর্বসাধারণের জন্য কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। আর এটি উদ্বোধনের পর থেকে কিন্তু স্থানীয়রা এখানে ভিড় জমাচ্ছেন এবং এই যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই উদ্বোধনীয় হওয়ার পর থেকে সেতু প্রান্তে কিন্তু সর্বসাধারণরা ভিড় জমাচ্ছেন। নানানভাবে তারা কিন্তু এখানে উৎসাহ উদ্দীপনা চালাচ্ছে। সেই সাথে যারা ভ্রমণ পিপাসু রয়েছে, স্থানীয় রয়েছে, তারা কিন্তু এই ব্রিজটিকে দেখতে আসছে অটোযোগে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, গাইবান্ধা থেকে কুড়িগ্রাম জেলায় কিন্তু এখন যে মিনি বাসগুলো রয়েছে তা কিন্তু 30 মিনিট পর পর চলছে এবং যাত্রীবাহী ঢাকার উদ্দেশ্যে যে বাইরের বাসগুলো রয়েছে তা কিন্তু আপনার এখন চলাচল কিন্তু স্বাভাবিকভাবেই করতে পারবে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ যখন আমরা এখানে সকালে অবস্থান করি তখন কিন্তু স্থানীয় যে কৃষকগুলো রয়েছে তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে দেখেছি আমরা। সেই সাথে যারা স্থানীয় রয়েছে এবং যারা ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য কিন্তু ফুচকা, ঝালমুড়ি সহ এবং বিনোদনের জন্য এই তিস্তা নদীতে কিন্তু স্পিড বোট এবং আজ কিন্তু নৌকা বাইসের কিন্তু আয়োজন করা হয়েছে। নানান রকম
রাইড সহ ছোট বাচ্চাদের জন্য কিন্তু নানান ব্যবস্থা করা হয়েছে এই তিস্তা পারে কিন্তু এখন জনসাধারণের পদচারণায় মুখরিত এই তিস্তা পার। সেই সাথে এটি দেখে কিন্তু আসলে কোনো বোঝার অবকাশ নেই, এটি একটি মিনি পার্কে কিন্তু পরিণত হয়েছে। হবিগঞ্জের মাধবপুরের আদাই গ্রামের এক দরিদ্র কৃষকদের জমিতে রোপণকৃত আমন ধানের চারা নষ্ট করা হয়েছে। এতে দুশ্চিন্তায় কৃষক পরিবার। ভুক্তভোগী ছেলে সাইদ মিয়া জানান, আদাই মৌজার ২৬ শতক জমি ধান আবাদ করেন তিনি। রোপণ শেষ হওয়ার পরই তুচ্ছ ঘটনার জেরে এলাকার শাহেদ মিয়া সহ তার লোকজন রোপণকৃত ধানের চারাগুলো মই দিয়ে নষ্ট করে দেয়। পরে ফের জমিতে ধানের চারা রোপণ করলে শাহেদ মিয়া সহ তার লোকজন আবারও ধান নষ্ট করে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই খবর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং ১৪৪ ধারা জারি করে। এই ঘটনায় সাইদ মিয়া বিচার দাবি করেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মিয়ানমার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস। কাঁচামরিচের ঝালের সাথে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, নাকাল ক্রেতারা। বর্ষার অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম বেড়েছে ডিমের দরও। এবং জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা, ঐতিহাসিক কারণে ফলাফলে চোখ সচেতন মহল ও রাজনৈতিক দলগুলোর। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।